দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা যারা থাকেন তারা আসলে খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে। দর্শক শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন তৌহিদুল হক, শিক্ষক এবং সমাজ ও অপরাধ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। আমাদের সঙ্গে আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন রাশেদ মেহেদি, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আলোচনায় যেতে চাই তার আগে দর্শক যে বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই মোটা দাগে সেই বিষয়গুলো একটু ধারণা দিতে চাই আপনাদেরকে। শিরোনাম জানাতে চাই। আসলে আগামী মে জুনে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা। ঢাকার সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, চীনের ফেব্রুয়ারিতে বসছে ওয়ার্কিং কমিটি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। পাশাপাশি সুখবর, বৃহস্পতিবারের মধ্যেই আসছে টিকা, বিচ্ছিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ভারতে। এ বিষয় নিয়েও আলোচনা করতে চাই। পাশাপাশি যে নির্বাচন সামনের 27 জানুয়ারি নির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ কেমন, প্রত্যাশা আসলে কি থাকছে, এই বাস্তবতাই সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই। শুরু করতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে। তৌহিদুল হক, আসতে চাই আপনার কাছে। তৌহিদুল হক, নিশ্চয়ই খবরটি নিশ্চয়ই আপনার নজর এড়ায়নি। বৈঠক হয়েছে 3 দেশের সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে আশা করা হচ্ছে 3 দেশই অনেকটা একমত বলা হয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে, এবং সেজন্য ফেব্রুয়ারিতে ওয়ার্কিং কমিটি বসছে এবং বাংলাদেশ আশা করছে যে এই বছরের মাঝামাঝি অর্থাৎ মে জুনের দিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। আসলেই মানে এরকম আশাবাদ তো বেশ কয়েকবার এসেছে। এবার আসলে কতটা আশাবাদী হওয়ার সুযোগ দেখছেন? প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আরো 3 জন সম্মানিত সহ আলোচক, তাদের প্রতিও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই মুহূর্তে আমাদের কথা যারা শুনছেন এবং আমাদেরকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, যে বিষয়টি আপনি উল্লেখ করলেন যে, এবং শেষে যে বিষয়টি বললেন, সেই শেষের জায়গা থেকে আমি শুরু করতে চাই যে এই রোহিঙ্গা কমিউনিটি বাংলাদেশে আসার পরে, কিংবা এভাবেও বলতে চাই বর্তমান সরকার তাদেরকে আশ্রয় দেওয়ার পরে তাদের আবার ফিরে যাওয়ার বিষয়টি, তাদের প্রত্যাবাসনের বিষয় নিয়ে কিন্তু নানাভাবে আলোচনা হয়েছে। সেই আলোচনাতে এই আমাদের সাথে যে বলা যেতে পারে এই রোহিঙ্গার সাথে সম্পর্কিত যে দেশগুলো, বিশেষ করে খুবই আমাদের সাথে বর্ডারলি কানেক্টেড যে দেশগুলো, তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা কিন্তু আমরা সবার আগে প্রত্যাশা করেছি। সেই সহযোগিতা আমরা কোথাও পেয়েছি, কোথাও আমাদের সেই সহযোগিতা আমরা পাই নাই, অথবা পাচ্ছি না, পাবো কিনা সেই শব্দটা আমি বলতে চাই না, বরং বলতে চাই হয়তো সেই সহযোগিতা আমরা পাবো। কারণ কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসলে নেতিবাচক শব্দ পরিহার করে আমরা একটা ইতিবাচক পরিবেশের জায়গাটি আমরা সবসময় বলতে চাই। এবং আজকের যে বৈঠক হয়েছে 3 দেশের প্রতিনিধিদের নিয়ে, তারা কিন্তু সেই জায়গাটি ব্যক্ত করেছেন। তবে এর আগের যে আলোচনাগুলোতে দেখুন, আসলে এই আলোচনাটি আমার মনে হয় যে সংক্ষিপ্ত পরিসরে হলেও এটা উল্লেখ করা প্রয়োজন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে আমাদের যে আন্তর্জাতিক সংস্থাগুলো বা আমাদের শক্তিধর যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু বিভিন্ন সময় সহযোগিতার আশ্বাস দিয়েছে, কিংবা তারা এদের বেঁচে থাকার জন্য যে বেঁচে থাকার যে উপকরণ, সেগুলো কিন্তু তারা বিভিন্ন সময় সেই সহযোগিতামূলক আচরণ কিংবা সহযোগিতামূলক ভূমিকা কিন্তু তারা রেখেছে। কিন্তু এই সমস্যাটি মানে চূড়ান্তভাবে সমাধানের জন্য কতজন আমাদের পাশে দাঁড়িয়েছে বা কাজ করেছে বাংলাদেশের পক্ষেও না, এই রোহিঙ্গাদের পক্ষে কাজ করেছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। তারপর আমি মনে করি সেই বিতর্কের জায়গাটি পাশ কাটিয়ে আমরা এই বিষয়টির সমাধান চাই। কারণ একটি কমিউনিটি, তারা যেখানকার নাগরিক, সেই জায়গা থেকে তারা উচ্ছেদ হলো এবং তাদের মানবাধিকার লঙ্ঘন হলো, এবং যেভাবে সেই জায়গা থেকে তারা উচ্ছেদ হলো, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিল কিংবা বেঁচে থাকার সুযোগটি দিল, এই জায়গা থেকে আমরা কিন্তু বাংলাদেশের পক্ষে, আপনি যদি মানবিক দিক থেকেও যদি চিন্তা করেন, যেভাবে বাংলাদেশের সাথে থেকে রোহিঙ্গাদের পক্ষে যত সোচ্চার বা উচ্চ কণ্ঠে যে ভূমিকার জায়গাটি দেখার আমরা আশা করেছিলাম বৈশ্বিক প্রেক্ষাপটে, সেই জায়গাটা কিন্তু আমরা সেইভাবে লক্ষ্য করি। যেটি আসলে বলা হয়, জি আমি একটু জানতে চাই, যেটি আসলে বলা হয় যে ভারত চীন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবারের যে বৈঠক হয়েছে সেটিও চীনের মধ্যস্থতায় হয়েছে, এবং এর আগেও চীনের মধ্যস্থতায় আরো 2বার বৈঠক হয়েছে। সে 2বার আসলে ব্যর্থ হয়েছে। এবারও চীনের মধ্যস্থতায় এরকম একটি বৈঠক হলো, সেই জায়গায় 3 দেশই একমত প্রত্যাবাসনের ব্যাপারে। সেই জায়গায় আসলেই আশাবাদী হচ্ছেন কিনা আপনি?
না, আসলে দেখুন, প্রত্যাবাসনের ব্যাপারে কেউই দ্বিমত পোষণ করছে না। সবাই চায় রোহিঙ্গারা তার নিজ দেশে ফিরে যাক, কিন্তু কিভাবে যাবে? কারণ হলো, রোহিঙ্গারা তার নিজ কমিউনিটি বা দেশ থেকে যখন বাংলাদেশে আসলো, তাদের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের মানে কত শতাংশ জমি কোন দেশ ব্যবহার করবে, কারা কি ধরনের কাজ সেখানে করবে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু স্টাডি হয়েছে, সেই বিষয় কিন্তু আছে। আজকে চীন, ভারত কিংবা বাংলাদেশের যে বৈঠক বা অন্যান্য দেশগুলো এক্ষেত্রে যে সহযোগিতার জায়গাটি মানে তারা উন্মুক্ত রেখেছে, আমি বলতে চাই। কারণ কূটনৈতিক প্রেক্ষাপটে আসলে কখনোই উইন্ডো ক্লোজ করে দেওয়া হয় না, সেটা আলোচনার মধ্যে দিয়ে পরস্পর মানে বলা যেতে পারে সহযোগিতামূলক মনোভাবের মধ্যে দিয়ে একটি সিদ্ধান্তে আসতে হয়। কিন্তু সেই জায়গায় আমি বলি যে এই ধরনের আশ্বাস কিংবা বিশ্বাস এর আগেও হয়েছে। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা এর চূড়ান্ত মানে ফলাফল বা বাস্তবায়নটি দেখতে চাই। এটি যতক্ষণ পর্যন্ত আমরা না দেখবো, ততক্ষণ পর্যন্ত এই বৈঠকগুলোর ক্ষেত্রে মানুষের মধ্যে খুব একটা বেশি, সাধারণ মানুষ কিংবা রোহিঙ্গাদের মধ্যে, বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু খুব একটা বেশি ইতিবাচক ধারণা যে তৈরি হবে সেটি আমি মনে করি না। তবে এটি ঠিক, এটি আমি বলে শেষ করছি যে এইভাবে বৈঠকের মধ্য দিয়ে, এইভাবে আলোচনার মধ্য দিয়েই মানে মিয়ানমারের যে রুদ্ধদ্বার সেটি একটা সময় মানে উন্মুক্ত হবে, এবং বৈশ্বিকভাবে যত বেশি চাপ প্রয়োগ করা সম্ভব হবে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে আমি চীন এবং ভারতের যে মানে সোচ্চার যে ভূমিকা, সোচ্চার যে তাদের কণ্ঠস্বর এবং সহযোগী ভূমিকা তারা যত বেশি প্রসারিত করবে, আমি মনে করি রোহিঙ্গাদের তার নিজ দেশে ফিরে যাওয়ার জায়গা। অনেক ধন্যবাদ। আসবো নিশ্চয়ই আপনার কাছে আবার। নুরুল ইসলাম হাসিব, আপনি দীর্ঘদিন ধরে বিষয়গুলো কভার করেন এবং এই বিষয়ে আপনি অনেকদিন ধরে কভার করেন, মোটামুটি বেশ জানাশোনা আছে আপনার এই বিষয়ে। আমি জানতে চাই যে চীনের মধ্যস্থতায় এর আগেও দুটি বৈঠক হয়েছে, সে দুবার আসলে ব্যর্থ হচ্ছে এবং এর আগেও যতবারই প্রত্যাবাসনের উদ্যোগ এসেছে কোনোবারই সফলতা আসেনি। এবারের এই বৈঠকে বাড়তি কিরকম তাৎপর্য দেখেন, গুরুত্ব মানে এর মধ্য দিয়ে আসলে আশাবাদী হওয়ার সুযোগ আছে কিনা? এর আগেই বা প্রত্যাবাসনের জায়গাটাই অনেকেই বলে যে আসলে মানে চীনের, ভারতের পক্ষ থেকে মানে খুব বেশি সহযোগিতা পাওয়া যায়নি। চীনের মধ্যস্থতা এরকম বৈঠকের পরেও কি সেরকম কথাবার্তা বলার সুযোগ আছে? আমার কাছে প্রশ্ন? জি জি, নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে। আচ্ছা আচ্ছা, না ধন্যবাদ। না, আসলে চায়না হচ্ছে এখানে নতুন একটা আমেরিকা তৈরি হচ্ছে আসলে। মানে এগুলো আমেরিকা করে, আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটলে যে সে একটা নিজের চেয়ারম্যান সাজে আর কি, চেয়ারম্যান সাজে একটা এক ধরনের মিটিং করে, অনেকদিন ধরে চলতে থাকে। তো চায়নার এটা হচ্ছে সেটাই একটা বিষয়, এটা আদারওয়াইজ কিছু না। এটা দুইটা বিষয় আছে, একটা হচ্ছে চায়না নিয়ে একটা কথা সবসময় আমরাও প্রশ্ন করি, চায়নারও একটা প্রশ্নের সম্মুখীন হয় যে তারা কেন কিছু করছে না। এখান থেকে চায়না দেখাচ্ছে যে তারা কিছু করছে, তারা বৈঠক করছে। আর দ্বিতীয় হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে তারা ইন্টারন্যাশনাল যে আপনার অন্য যে প্লেয়াররা, তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করে। আপনি দেখবেন আজকে এই বৈঠকের পরে চায়না যে স্টেটমেন্টটা দিয়েছে, সেখানে কিন্তু সে একটা কথা বলেছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা কনস্ট্রাকটিভ রোল, এই ধরনের কথাবার্তা সে বলে। তার মানে কি অন্যরা সবাই কি ডিস্ট্রাকটিভ রোল প্লে করে? কেউ তো ডিস্ট্রাকটিভ রোল প্লে করে না। চায়নার সাথে যদি ডিস্ট্রাকটিভ রোল প্লে করতো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। আমি তো এটা আগে আপনার বেশ কয়েকবার এটা বলেছি যে 2015 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার বাণিজ্য ছিল $500 মিলিয়ন, 2019-এ এসে সে $3.4 বিলিয়ন হয়ে গেছে। তার মানে কি 6-7 গুণ বেড়েছে। তাহলে আপনি কোত্থেকে, সবাই তো কনস্ট্রাকটিভ রোলেই আছে, চায়নাও কনস্ট্রাকটিভ রোল আছে, যে ইনভেস্টমেন্ট বাড়ছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলি তারাও হচ্ছে আপনার তাদের ব্যবসা বাণিজ্য চলছে, তো কোনো কিছু হচ্ছে না। মাঝখান দিয়ে এগুলি সবই হচ্ছে আপনার লিপ সার্ভিস। আপনি এই বক্তৃতা, কথাবার্তা, স্টেটমেন্ট, এর মধ্য দিয়ে জিনিসটা চলছে, তাতে আসলে সমস্যার কোনো সমাধান হবে না। মিয়ানমার যদি আপনার, সে যদি এই 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 যে সে যে ঘটনাটা ঘটিয়েছে, যে জেনোসাইড যেটা ঘটিয়েছে, সেটার যদি সে ফিল না করে, সে প্রেশারটা যদি তার ভিতরে ফিল না করে যে এর ফলে তার যে কনসিকুয়েন্স একটা আছে, তাহলে সে কেন আপনার ইকুয়াল, তাই না? এবং এটা মিয়ানমার ডোমেস্টিক একটা ব্যাপারও আছে, যে ডোমেস্টিক আপনার ওখানের পলিটিক্স বলেন বা ডোমেস্টিক যে বিষয়গুলি, সিভিল সোসাইটি, মিডিয়া, কোথাও এই প্রেশারও নাই। মানে একটা হচ্ছে আপনার ইন্টারনাল প্রেশারও নাই, আবার আউটসাইড আপনার কোনো কম্পালশন নাই, কথাবার্তা আছে। আপনি এখনো যদি আপনার মিয়ানমারের যদি সাথে বাইলেটারাল মিটিং হলে কোনো দেশ রোহিঙ্গা শব্দটা ব্যবহারই করে না, কারণ মিয়ানমার চায় না যে রোহিঙ্গা শব্দটা ব্যবহার করতে হবে। তারা ওই যে আপনার ফোর্সিবলি ডিসপ্লেসড ন্যাশনালস বা অন্যান্য কথাবার্তা বলে তারা শেষ করে। সো তার মানে হচ্ছে এই ধরনের বৈঠক আপনার, এবং আজকে বৈঠকের মধ্যেও কিন্তু আপনার তেমন কিছু নাই। ওই যে আবার ওয়ার্কিং গ্রুপ বৈঠক হবে, বাংলাদেশ এক্সপেক্ট করছে যে দ্রুত আপনার প্রত্যাবাসন হবে, মিয়ানমার বোঝাচ্ছে না তাদের এই সমস্যা আছে, সামনে পার্লামেন্ট সবকিছু মিলিয়ে আপনারা একটা কথাবার্তা, এবং তারপর আমরা একটা ধারণা করছি মে মাসে হবে, কিন্তু আসলে হবে।
দেখা যাক, আমরা নিশ্চয়ই আশা ছাড়তে চাই না। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, শুনতে চাই এই বিষয়ে। মানে যেটি হচ্ছে যে সবাই চাইলেও যদি মিয়ানমারের অবস্থানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিয়ানমারের অবস্থানের কোনো নড়চড় চোখে পড়ে কিনা, মানে এই ধরনের বৈঠকে এসে আমরা আসলে যেটা জানতে পারি, মানে প্রধান শিরোনাম যেটি হচ্ছে আসলে গণমাধ্যমে, যে প্রধান 3 দেশ একমত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে, তারপরেও আসলে হচ্ছে না কেন? জি, আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 কে এবং আজকে যারা দেখছেন আর আমার সহ আলোচক সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এক্ষেত্রে আমি তৌহিদ ভাই এবং নুরুল ইসলাম দুজনে খুব একাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে নুরুল ইসলামের বক্তব্য, তিনি তার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে অনেক কথা বলেছেন। তো আমি আসলে একদম মাঠের রাজনীতিবিদ, তাদের মধ্যে একাডেমিক ডিসকাশন আমি যাবো না, কিন্তু যেটা আমি সাদা চোখে যেটা আমি দেখলাম আজকে, এর আগেও আমরা অনেক কিছু দেখলাম, এটা যেটা হয়েছে ওটা আমি বলবো যে মানে মিয়ানমারকেই প্রথমে ফিল করতে হবে তাদের এই কাজটা মানে সঠিক হয়নি, কিংবা তাদের যে মানুষগুলো আছে তাদের দেশেরই মানুষ, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। খুবই সাদামাটা বিষয় হলো এটাই। তো আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে, আসলে দীর্ঘদিন নানাভাবে নানা জায়গা থেকে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। আমরা দেখেছি কেউ হয়তো আমরা যে কাঙ্ক্ষিত এই রোল প্লে করার কথা ছিল সেই ধরনের কোনো মানে আশাব্যঞ্জক কোনো রোল তাদের আমরা দেখিনি। কিন্তু আমার আজকের বৈঠকে যেটা মনে হয়েছে, 3 দেশের যে বৈঠক হয়েছে, সেখানে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টা ছিল, কাঙ্ক্ষিত যে বৈঠকের আমরা করেছিলাম, আমার মনে হচ্ছে আমরা সেদিকে কিছুটা হলেও এগিয়েছি এবং বাংলাদেশ সম্মত হয়েছে শক্তিশালী দুটো দেশকে একসাথে বসিয়ে এই বিষয়ে আলাপ করার জন্য। তা আমার কাছে মনে হচ্ছে হয়তো একটা প্রেশার পড়ার পরে হয়তো বা মিয়ানমারও কিন্তু ফিল করবে তাদের এই জিনিসটা ভুল হয়েছিল, কিংবা তারা ফিল করবে তাদের মানুষকে তাদের দেশে ফিরিয়ে নেওয়া খুব জরুরি। আরেকটা জিনিস যেটা হলো, একটা খুব করুণ একটা প্রেক্ষাপটে বাংলাদেশে তাদেরকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে এবং আমাদের জনগণও চেয়েছে সেই মুহূর্তে আমরা যেন এই ভাসমান মানুষগুলোকে আমরা গ্রহণ করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন যেভাবে তিনি একজন মানুষ হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে তিনি ফিল করেছেন এই সমস্ত ভাসমান মানুষগুলোকে অন্তত আমরা আপাতত আশ্রয় দিই। তো আসলে আশ্রয় দেওয়ারও সময় অনেক পেরিয়ে গেছে, প্রায় 10 লক্ষ থেকে আমি মনে করি প্রায় এখন 11-12 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে। যেখানে তারা অবস্থান করছে বিশেষ করে উখিয়া, আপনারা সকলে জানেন কক্সবাজার খুবই সুন্দর একটা থানা হলো উখিয়া, এবং উখিয়ার এখন কি অবস্থা সকলে যেন, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা অনেক সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই জরুরি হলো এই প্রত্যাবাসনটাকে সক্রিয় রেখে, এই আলোচনাটাকে সক্রিয় রেখে আমরা যেন অতি সত্বর রোহিঙ্গা তাদের দেশে ফেরত পাঠাতে পারি। এবং আমাদের যে আমাদের সরকারও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এই বিষয়ে। আপনারা দেখেছেন আজকে আমাদের নানা জায়গা থেকে এগুলো আলাপ হয়েছে, এবং আমাদের সরকারের যে এজেন্সিগুলো আছে তারা আলাপ করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং নানাভাবেও চেষ্টা করা হচ্ছে। এবং শুধু আজকে আমি বলবো না, আমরা দেখেছি করোনাকালীন সময়েও এই বিষয়টা নিয়ে খুব বেশি উদ্বেগ ছিলাম, আমরা খুবই চেষ্টা করা হয়েছে। আর হলো ভাষান্তরে নিয়ে যাওয়ার সময় আমরা দেখছি আন্তর্জাতিক অনেক সংস্থা নানা ধরনের বিবৃতি দিয়েছে, সেখানে নেওয়া যাবে না, কিংবা ভাষান্তরে যে তাদেরকে ভাষান্তরে নিয়ে যাওয়া হয়েছে, এ নিয়ে কিন্তু নানা, বিশেষ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো নানাভাবে বিরোধিতাও করেছে আমরা দেখেছি। কিন্তু আমরা তখন দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব সোচ্চার ছিলেন এবং খুব দৃঢ় প্রত্যয়ে বলেছেন ওখানে নিলে কি সুবিধা হবে, কি না নিলে কি হবে। কিন্তু আমরা দেখেছি রোহিঙ্গারা ওখানে যাওয়ার পরে তারা তাদের থেকে একটু স্বস্তি ফিরে পেয়েছে। তারপরে বলি, একটা কথা আছে, সব পাখি ঘরে ফিরে, যে নিজের ঘরে ফিরে যাওয়ার যে আনন্দ, সে আনন্দটুকু তার আমাদের যতই বই না ভাষান্তরে যত ধরনের সুযোগ সুবিধা তাদের রাখা হোক না কেন, আমার কাছে মনে হয়েছে হয়তো এই সুখটা খুবই সামান্য এবং খুবই সাময়িক। আমরা মনে করি তাদের যে বাসস্থান, যেটা তৌহিদ ভাই বলেছেন, যেখানে ফিরে যাওয়ার পরে তাদের যে সুযোগ সুবিধা, তাদের জীবনযাপনের যে প্রক্রিয়া, তাদের যে ফেলে যাওয়া যে জমি, সবগুলা আসলে ফেরত পাবে কিনা, সব পরিবেশ যখন অনুকূলে হবে, হয়তোবা রোহিঙ্গাও আমার মনে হয় তারাও ফিল করবে তাদের এখন ফিরে যাওয়া উচিত। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ। আমরা তো আসলে প্রত্যাবাসনের দিকেই বাংলাদেশ নিশ্চয়ই চেয়ে আছে। আসতে চাই রাশেদ মেহেদী আপনার কাছে। রাশেদ মেহেদী, পরিস্থিতি তো দিন দিন আসলে জটিল হচ্ছে, এবং মিয়ানমারকে এরই মধ্যে 8,40,000 রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ, কিন্তু মাত্র 42,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। এবং মানে এর মধ্যে প্রতিনিয়তই জনসংখ্যা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। সব মিলিয়ে আসলে মানে বাংলাদেশ এরকম বৈঠক ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আলোচনাটা তোলা ছাড়া আর কি করতে পারে? যদি এভাবেই চলতে থাকে তাহলে আসলেই কি প্রত্যাবাসন সম্ভব? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার যারা সহ আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ। ভালো আলোচনা করেছেন। আমি বিশেষ করে নুরুল ইসলাম হাসিবের আলোচনা থেকে ফিরে করতে চাই যে যদি
কেউ ফিল না করে যে আমি অপরাধ করেছি, কিংবা যদি কেউ ফিল না করে যে আসলে আমার একটু অন্যায় হয়েছে, সে আসলে এই অন্যায় প্রতিকারটা করে না। এখানে আজকে যেটা একটু বলি, যে আজকে যে ব্রিফিংটা হয়েছে, ব্রিফিংটা আমি খুব ক্লোজলি কভার করেছি, ব্রিফিং আমি ছিলাম। সেখানে কিন্তু পররাষ্ট্র একটা কথা স্পষ্ট করে বলেছেন যে ওনারা কশাসলি অপটিমিস্টিক। কোন বিষয়ে? বছরের দ্বিতীয় প্রান্ত থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু করার পরে, এবং সেটা খুব কম সংখ্যায়। কশাসলি অপটিমিস্টিক এই কথাটি আসলে আমরা এর আগে বহুবার প্যালেস্টাইন ক্রাইসিসের সময় ব্যবহার হতে দেখেছি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা বলতেন। আজকে সেরকম তোমরা পেলাম, ভালো। কিন্তু এর অর্থই দাঁড়ায় আসলে যে আমরা খুব বেশি আশাবাদী লোক। আপনি ডিপ্লোম্যাটিক ভাষায় এটা হয়তো আপনি পজিটিভলি বলতে পারেন, কিন্তু কশাসলি অপটিমিস্টিক ইসলাম ভালো করে জানবেন, বা আপনারা জানবেন যে আসলে এর মানেটা হচ্ছে আমরা আশাবাদী নই আসলে। তার মানে বছরের দ্বিতীয় প্রান্ত থেকে এই যে সিরিজ অফ আলোচনাটা শুরু হলো, এটা পজিটিভ। দীর্ঘদিন আলোচনা বন্ধ ছিল, আলোচনাটা শুরু হলো। এবং আন্তর্জাতিক পরিসরে চীন যেখানে বারবারই ভেটো দিয়ে আসছে, চীন যখন মধ্যস্থতার ভূমিকা আসছে, চীনের এখানে একটা বড় রোল প্লে করার আছে। সেই জায়গাটায় হয়তো আমরা আশাবাদী কিছুটা হতেই পারি আলোচনা দিক থেকে। কিন্তু আমি এই সংকটটাকে আরেকটু অন্যভাবে দেখবো। জি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আসলে রোহিঙ্গা সংকটকে সামনে রেখে পুঁজি করে কিন্তু এই অঞ্চলের একটা জিও পলিটিক্স এর ব্যাপার দাঁড়িয়ে গেছে। ভারত এবং চীন তারা এই অঞ্চলে যে রাজনৈতিক প্রভাব বলয় বা বাণিজ্যিক প্রভাব বলয় তৈরি করতে চায়, সেখানে রোহিঙ্গা দিন দিন একটি, তাদের ভাষায়, একটি ভালো লাভজনক ইস্যু হয়ে যাচ্ছে। আপনার যখন এই রোহিঙ্গা সংকটটা সামনে আছে, এই সংকট সমাধানের জন্য বাংলাদেশকে অনেক জায়গায় যেতে হচ্ছে। আবার এই সংকটকে সামনে রেখে চীন যেমন আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষি করতে চেষ্টা করছে, ভারত একটা করার চেষ্টা করছে। এবং রোহিঙ্গা সংকটের শুরুতেও আপনি যদি দেখেন, 1978 সালে কিংবা 1992 সালে যেভাবে রোহিঙ্গারা আসছে, তার তুলনায় কিন্তু এবার ভিন্ন চরিত্র ছিল। কারণ রাখাইনে একটি বড় ধরনের উন্নয়ন কার্যক্রম, এবং সেই কার্যক্রমে বিনিয়োগ কার আছে? চীনের আছে, ভারতের আছে, জাপানের আছে। এবং সেটা কিন্তু ওই রোহিঙ্গাদের বাসস্থান এলাকাকে ঘিরেই। তাহলে যে এলাকাকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রমের জন্য এই, আমার কাছে অনেকটাই মনে হচ্ছে এই সংকটটা এবার অনেকটা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা বাংলাদেশ মানবিকভাবে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের ভূমিকা, কিন্তু অন্য যারা চাপিয়ে দিয়েছে তাদের দায়টা কি আসলে? তারা কি এখন এই দায়টা নেবে এই সংকটটা সমাধান করার জন্য, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য? তারা কিন্তু এখনই নেবে না। আগে তাদের ওই গোলটা ফুলফিল হতে হবে। তারা যে উদ্দেশ্যটা করেছে সেই উদ্দেশ্যটা তারা ফুলফিল করবে। যেই কারণে ইউরোপীয় ইউনিয়ন আপনার তাদের সঙ্গে বাণিজ্য বাড়ায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের বাণিজ্য বাড়ে, চীনের বাণিজ্য তো বাড়ছেই, ভারতের সহযোগিতা বাড়ছে, জাপানের বিনিয়োগ বাড়ছে। আরে ভাই, যখন অন্য অন্য দেশগুলোতে, আমরা তো অন্য অন্য অনেক দেশে দেখেছি যে আপনারা স্যাংশন আরোপ করেছেন, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছেন, এই মিয়ানমারের উপরে গণতন্ত্র কথা বললে কতদিন ধরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে আজকে যেখানে জেনোসাইড হয়েছে, জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে, সেখানে আপনারা কোথায়? সো ওই সবকিছু যখন আমরা মিলিয়ে চিন্তা করি, তখন এই সংকটটা সহজেই সমাধান হচ্ছে এটা বলা যায় না। মনে হয় যে তখন আসলে আলোচনাগুলো শুধু হোক, কথা হোক, কিন্তু এই দায়টা আসলে আমাদের উপর পড়ে গেছে, এবং হয়তো একটা লম্বা সময় ধরে বহন করতে হবে। আপনি খেয়াল করে দেখেন যে বিশ্বের আর কোথায় যেখানে রিফিউজি সংকটটা আছে না কেন, সেই সংকটগুলোকে কিন্তু আসলে কখনোই সমাধান করা হয় না। কারণ এই সংকটগুলোকে আসলে যারা তৈরি করেন, তারা একটা স্বার্থ থেকে তৈরি করেন, তারা ওই স্বার্থের বাইরে যেতে চান না। জি, অনেক ধন্যবাদ রাশেদ মেহেদী। আমরা আসলে তারপরেও আসলে আশাবাদী হতে চাই এসব বৈঠকের মধ্যে দিয়ে নিশ্চয়ই। সর্বশেষ একটা কথা বলি, সর্বশেষ একটি কথা বলি, যে বাংলাদেশকে মানে যদি এখন এই সংকটের খুব দ্রুত সমাধান করতে হয়, তাহলে যেটা করতে হবে, কোনো না কোনো ভাবে বাংলাদেশকে জাতিসংঘের মাধ্যমে এসেই মিয়ানমারের উপর একটা সম্মিলিত চাপ প্রয়োগ করতে হবে। যেটা আসলে আমি মনে করি যে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের মধ্য দিয়ে শুরু হয়েছে। যদি জেনোসাইডের বিচারটা খুব ভালোভাবে করা যায় এবং মিয়ানমার যদি সিভিলিয়ান দ্বারা পানিশ হয়, দেন আপনি ফল পাবেন। তার আগে তো মিয়ানমার আসলে আপনার কথাই শুনবে না, কান দেবে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তহিদুল হক আসতে চাই আবারও। তহিদুল হক, টিকা আসছে বাংলাদেশে এবং সেই জায়গায় বৃহস্পতিবার পৌঁছাবে 20 লাখ ডোজ ভারতের উপহার হিসেবে। একই সঙ্গে 25 জানুয়ারির মধ্যে দেশে আরও 50 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে সেরাম ইনস্টিটিউট থেকে। সেই জায়গায় এর পরের বাস্তবতা তো আসলে চ্যালেঞ্জিং নিশ্চয়ই। আপনি করোনাকালের বাস্তবতায় যেসব ব্যবস্থাপনা দেখেছেন, নিশ্চয়ই সেরকম ব্যবস্থাপনা আমরা আশা করতে চাই না। টিকা মানে দেয়ার ব্যবস্থাপনা বা প্রস্তুতি কতটা দেখছেন, কতটা আশ্বস্ত করছে সাধারণ মানুষকে টিকা নেয়ার ব্যাপারে? তহিদুল হক। জি, প্লাবন, ধন্যবাদ আপনাকে এই বিষয়টি নিয়ে আসার জন্য। এখন এই টিকার বিষয়, করোনার টিকার বিষয় তো আসলে সারা বিশ্বের মানুষেরই একটা আগ্রহ রয়েছে এই আলোচনার প্রতি, কিংবা কোন টিকার অগ্রগতি কিংবা পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি কেমন, নেওয়ার পরে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে, না নিলে কি অবস্থা তৈরি হতে পারে, সবকিছু মিলে আমাদের দেশে দীর্ঘ অনেকদিন ধরেই টিকা আসবে টিকা আসবে, অনেক সময় ডেট নির্ধারণ হয়েছে, আলোচনা হয়েছে, মাঝখানে কিছু জটিলতা তৈরি হয়েছে, সেটি আবার সমাধানও হয়েছে। কিন্তু আমরা ভারত সরকারের কাছ থেকে উপহার হিসাবে আমরা 20 লাখ
ডোজ আমরা পাবো, এবং সেটি স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষাপটে রাজধানীতে সরকারি হসপিটালগুলো এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো মিলে 300 সেন্টার করা হবে। জি। সেই 300 সেন্টারে এই টিকাগুলো প্রদান করা হবে। কিন্তু সেটি আমার এই আলোচনা, ধরুন টিকা ভারত সরকারের উপর হিসাবে আসুক, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আর আমাদের যে ক্রয় করা টিকা সেটিও আসবে, কিন্তু জটিলতা তৈরি হবে বেশ অন্য দুই একটি জায়গায়। প্রথম জটিলতা তৈরি হবে, সরকার একটি টিম গঠন করে, একটি কমিটি গঠন করে, কারা সবার আগে টিকা পাবেন, কারা ফ্রন্টলাইন ফাইটার, তাদেরকে নির্ধারণ করে এই একটা তালিকা প্রণয়ন করে সেই জায়গাটি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং টিকা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ পর্যন্ত রয়েছে। সেই অ্যাপ নিয়ে কিন্তু আবার জটিলতা সৃষ্টি হয়েছিল, নানা ধরনের আলোচনা ছিল, যদি সেটিও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়ে সেই বিষয়টা আমি মনে করি এই ধোঁয়াশা তারা কাটিয়ে তুলতে পেরেছে। আরেকটা ব্যাপার হলো, আমাদের এখানে যে কোনো ধরনের তালিকা তৈরির ক্ষেত্রে আপনি দেখবেন বেশ কয়েক ধরনের প্রভাবের বিষয়টা চলে আসে। প্রথম হলো রাজনৈতিক একটা প্রভাব আমরা লক্ষ্য করি বিভিন্ন সময়। অতীতে দেশের মধ্যে দেশের মানুষকে কোনো সেবা অথবা কোনো সেবা প্রাপ্তির ক্ষেত্রে আগে বিবেচনা করা বা মূল্যায়ন করার প্রেক্ষাপট আমরা কিন্তু দেখেছি। আরেকটি হলো স্বজনপ্রীতির একটি বিষয় আমরা কিন্তু লক্ষ্য করেছি। কিন্তু এই দুইটি জায়গাতে আমার মনে হয় এই দুইটা প্রভাব থাকবে, কিন্তু থাকলেও আর যে দ্বিতীয় যে কারণটি বা অবস্থাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এটি দেখেছি যে নরওয়েতে টিকা নিয়ে প্রায় 23 জন মৃত্যুবরণ করেছে, ভারতে টিকা নিয়ে 53 জনের মতো অসুস্থ হয়েছে, অন্যান্য দেশগুলোতে কিন্তু এই চিত্র কম বেশি আমরা লক্ষ্য করেছি। এখন আমাদের দেশেও কিন্তু সেই আলোচনাটি আছে যে টিকা নেওয়ার পরে পরিস্থিতি কি হতে পারে। আজকে আমি বেশ এই ধরনের অনেকগুলো গণমাধ্যমে এই প্রতিবেদন আমি পড়েছি বা আমি দেখেছি যে কারা কারা কাদের টিকা নেওয়া উচিত নয়, সেটাও কিন্তু একটি তারা একটি বলা যেতে পারে একটি উল্লেখ করেছে যে আসলে এই পরিস্থিতির যারা ব্যক্তি তাদের আসলে টিকা গ্রহণ করা ঠিক হবে না। আবার এটাও বলেছে যে টিকা গ্রহণ করার পর পরে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যদি সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে কোথায় যেতে হবে, কিভাবে সেই নিজেকে বা ব্যক্তি কিভাবে ওই অবস্থা থেকে, সংকট থেকে উত্তরণের জায়গাগুলো খুঁজবেন। সুতরাং সবকিছু মিলে টিকা আসলেই সবাই যে একেবারে সানন্দ চিত্তে শুরুর দিকে যেরকম আগ্রহ ছিল টিকা আসলে সবাই টিকা নিবে, করোনা থেকে বাঁচতে হবে, সেই জায়গাটি যে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, শুধু বাংলাদেশ না, আমি বৈশ্বিকভাবেই বলছি, সবাই ইউরোপে তো আপনি নিশ্চয়ই জানেন প্লাবন, যে টিকা না নেওয়ারও একটা কমিউনিটি কিন্তু দাঁড়িয়েছে। টিকা নেওয়ার পর যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা সংশ্লিষ্ট তাদের দেশের সরকারকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করছে। সুতরাং বিষয়টি নিয়ে আর টিকা পরবর্তী যে রিয়াকশন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব একটা বেশি কার্যকরী কোনো স্টাডি কিন্তু নাই, কোনো দেশই বলতে পারছে না যে আসলে পরবর্তী কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সবকিছু মিলে। তা আমার কাছে মনে হয় যে খুব সহজ একটা সময় আমরা মনে করেছি, এখনো করি, যে তালিকা তৈরির বিষয়টি জটিলতায় পড়বে, কিন্তু আমার মনে হচ্ছে এই জটিলতার পাশাপাশি আরেকটি জটিলতা তৈরি হবে, টিকা নেওয়ার লোক পাওয়া যাবে কিনা, টিকা সে আগ্রহ চিত্তে টিকা গ্রহণ করবে কিনা, এই সংক্রান্ত একটা অবস্থা কিন্তু তৈরি হতে পারে। আমি শেষ করছি এই লাইনটি বলে, আমাদের চিকিৎসকরা যদিও বলছেন যে টিকা নিলে ভয়ের কিছু নেই, কিন্তু যে ধরনের আলোচনা গণমাধ্যমে হচ্ছে সেই আলোচনার প্রেক্ষাপটে সাধারণ মানুষের কিন্তু একটি হিসাব কিন্তু তারা তৈরি করে নিচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় স্বাস্থ্য বিভাগকে এই বিষয়ের ক্ষেত্রেও আসলে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। নুরুল ইসলাম হাসিব, যদি টিকা নেওয়ার সুযোগ থাকে আপনি নেবেন? নুরুল ইসলাম হাসিব, সেটা হয়তো হ্যাঁ, না সেটা একটা বিষয় আমি বলছি, সেই বিষয়টা এই যে আড্ডা গল্পের মধ্যে যেটা অনেকেই বলেন, এটি আসলে বলা ঠিক হবে না, কিন্তু না, এটা বলা উচিত না, আমি কেন উচিত না সেই কথাটাই বলছি। আপনি নেবেন না, কিন্তু এটা আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না, এটা কিন্তু আমাদের অনেক কলিগরাও করেন, তাই না? আপনি নেবেন না, এটা তো ভলান্টারি, তাই না? সবার জন্য এটা আপনি না নিতেই পারেন। তো একটা বিষয় হচ্ছে যে প্রথমে যেটা হচ্ছে, ভারত বাংলাদেশ দুই সরকারকে ধন্যবাদ, যে একটা হচ্ছে যে কথাটা দিয়েছিলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের সরকার বলেছিলেন, ভারতও বলেছিলেন যে যথাসময়ে টিকা যখন অ্যাভেলেবেল হবে তখন সেটা আসবে, এবং সেটা কিন্তু এসেছে। কিন্তু এখন যেটা চ্যালেঞ্জ, এই যে টিকা দেওয়া না দেওয়া, এটা একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এটা একটা ট্রেন্ড হয়েছে। আমাদের ওই সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে এগুলো বুঝে না বুঝে কিন্তু এই কথাগুলি বলে। আপনার সে বলে আমি টিকা নেব না, আপনি নিবেন না, এটা যখন বলা শুরু করে তখন কিন্তু মানুষের মধ্যে ওই ধরনের একটা তৈরি হয়। সো এইটা নিয়ে সরকারকে
খুব দ্রুত কাজ করতে হবে। এটা নিয়ে আমার জানা মতে সরকার এখনো ওইভাবে কাজ করছে না। আপনার তাকে খুব প্রপার আপনার মেসেজ তৈরি করতে হবে, যেটা সায়েন্টিফিক, একদম সায়েন্টিফিক্যালি ফ্যাক্ট। এই ধরনের বিষয়ে যেটা বলা হয় যে আপনাকে মানুষ তো ইনফর্মড কনসেন্ট দেয় আর কি, সে জেনে তারপর সে সম্মতি দেয়। তো আপনাকে সেই তথ্যপাত্র দিয়ে এই ইনফরমেশনগুলি খুব দ্রুত আপনার ছাড়তে হবে, সেটা মিডিয়া জি, হোক, নুরুল ইসলাম, ওই জায়গায় আসলে আসতে চাচ্ছিলাম নুরুল ইসলাম আসিফ। সেটি হচ্ছে যে মানুষকে আশ্বস্ত করার জায়গাটাই কি ধরনের কার্যক্রম দরকার, এক। আর 2 নম্বর যেটি হচ্ছে যে সরাসরি কি মানুষ আসলে মানে যেদিন টিকা প্রয়োগ হবে সেদিনই আমরা আসলে সবকিছু জানতে পারবো, নাকি আগে কোনো রকম মানে মক ব্যবস্থাপনা করা দরকার, মানে প্রস্তুতি কিরকম? জি, সেই জায়গায় কোনো কাজ করা উচিত বলে মনে করেন? সেটাই আমি ওই জন্যই বলছি যে আগে ক্যাম্পেইন দরকার, এই ক্যাম্পেইনটা দরকার, এটাকে ক্যাম্পেইন আকারে, যে টিকা সম্বন্ধে মানুষের আসলে সঠিক ধারণা। কারণ হচ্ছে কি, বাইরে আপনার এই সাইড এফেক্ট নিয়ে যে ধরনের আপনার মিডিয়াতে সরলীকরণ রিপোর্ট আসে, বিষয়গুলো কিন্তু ওরকম না, সায়েন্স কিন্তু অত সরলীকরণ না। তো এগুলি আরো আপনার যাচাই বাছাই হবে, আরো এভিডেন্স তৈরি হবে, যখন জার্নালে আসবে তখন এক ধরনের আমরা তথ্যপত্র পাবো। তো আমরা কিন্তু মিডিয়া বলতে আপনার এখন ইন্টারন্যাশনাল রয়টার্স একটা রিপোর্ট করেছে, সেটা কিন্তু বাইবেল না। আমি ওই জন্যই বলছি যে আমরা তারা কাকে অ্যাট্রিবিউট করেছে, কি করেছে, এই বিষয়গুলো দেখা। তো এই জন্য আমাদের সরকারের মধ্য থেকে সায়েন্টিফিক কমিউনিটি যারা হচ্ছে এই জিনিসগুলোকে যথাযথ যাচাই বাছাই করে তারপর হচ্ছে এই তথ্যগুলি খুব দ্রুত আপনার ছাড়তে হবে। কারণ বাই দিস টাইম আপনি জানেন আমাদের এই গুজবের একটা ব্যাপার আছে, কারণ এর মধ্যে একটা পলিটিক্যাল অ্যাসপেক্টও কিন্তু আপনি ফেলে দিতে পারেন না, কারণ টিকা সময় মতো এসেছে। আমাদের এখানে কিন্তু এই কোভিড টাইমে অনেক ধরনের সমস্যা ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পৃক্ত অনেক ধরনের সমস্যা ছিল, সমন্বয়হীনতা, যথাসময় হয়তো চিকিৎসা ইনশিওরও করতে পারে না প্রথম দিকে। কিন্তু সাথে সাথে আবার আরেকটা বাহিনীও ছিল, কিছু মানুষ ছিল যারা হচ্ছে এটাকে আপনার পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করেছে। কারণ আমরা অনেক সময় এই সাংবাদিক হিসেবে যেগুলো কাজ করি, এগুলি হচ্ছে জিনিসগুলো ফ্যাক্ট তুলে ধরি, যাতে হয়তো সরকার সংশোধন হতে পারে কিংবা মানুষ যাতে সেবাটা পায়। কিন্তু এর সাথে সাথে কিন্তু একটা গ্রুপ থাকবে যারা এটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তো এরা কিন্তু আপনার এই ভ্যাকসিনের বেলায় যে তারা বসে থাকবে বিষয়টা তা না। তো এই জন্য সরকারকে বা এই রেলিভেন্ট যারা অথরিটি, সেটা তথ্য মন্ত্রণালয় হোক, স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো উইং হোক, তাদেরকে খুব দ্রুত তাদের এক্সপার্টদের নিয়ে একটা কোর এক্সপার্টদের সাথে মিটিং করে জিনিসটা কিভাবে হবে, কারণ এই এভিডেন্স কিন্তু বাংলাদেশ তৈরি করবে না, এটা তো অক্সফোর্ডের ভ্যাকসিন, অক্সফোর্ডের কাছে সমস্ত ইনফরমেশন আছে, তারাও ট্র্যাক করছে পৃথিবীতে কোথায় কি হচ্ছে। এবং বাংলাদেশেই কিন্তু প্রথম টিকাটা প্রয়োগ হবে না, তার মধ্যে পৃথিবীর বেশ কয়েকটা দেশে প্রয়োগ হয়ে আসছে। তো আপনাকে সেই অরিজিনাল তথ্যটা নিতে হবে, এটা মিডিয়া ইনফরমেশন। আমি আবারও বলছি যে মিডিয়া ইনফরমেশন, আমার নিউজ কিন্তু যে সবসময় আপনার 100% আপনার রাইট নিউজ হবে বিষয়টা কিন্তু তা না। এটা ঠিক মতো আমি অ্যাট্রিবিউট করতে পারলাম কিনা, ঠিক মতো জিনিসটাকে ইন্টারপ্রেট করতে পারলাম কিনা, অনেক ধরনের বিষয় থাকে সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে। তো সেটা হচ্ছে এই জন্য আমি বললাম যে একটা কোর সায়েন্টিফিক কমিটি এই ইস্যুটা খুব দ্রুত দেখা দরকার। এবং টিকার আরো 2-1টা বিষয় আছে, যেমন অ্যান্টিবডি টেস্টিং এর কথা আসছে, যেটা তো দরকার হবে পরবর্তীতে, কিন্তু সেটাও এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে কতটা ব্যবস্থা নিয়েছে। আদারওয়াইজ আপনার এমনি যেটা অনেকে আপনার যেটা বলা হচ্ছিল যে ভ্যাকসিন স্টোর করা কিংবা সেটাকে আপনার ভ্যাকসিনেটর, মানে যারা ভ্যাকসিন দিবে সেই জনবল, সেগুলি আমাদের আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমাদের সমস্যা নেই, সেই প্রস্তুতিগুলো এগোচ্ছে। হচ্ছে। জি জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী শুনছেন নিশ্চয়ই, যেটিও এখন মানে কিছুদিন আগেও যদি খবরের দিকে নজর থাকে আপনার, সেই জায়গায় মানে ভ্যাকসিনের কার্যকারিতার জায়গাটায় বেশি করে আসলে প্রচার হচ্ছিল। এখন যদি নজর দেন দেখবেন যে 2-1টি পার্শ্ব প্রতিক্রিয়া হলে অনেক বড় করে আসলে বিষয়টি প্রচার হচ্ছে। বাংলাদেশে টিকা প্রয়োগ শুরু হলে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটা যাতে খুব বেশি নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য কি ধরনের মানে প্রস্তুতি দরকার, মনিটরিংটা আসলে কোন পর্যায়ে থাকা দরকার বলে মনে হয়? মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমি আজকে আপনারা একটু দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে হৌ থেকে একটা অভিনন্দন পত্র পাঠানো হয়েছে, উনি কোভিড মোকাবেলায় যে দক্ষতার পরিচয় দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এই বিশেষ করে কোভিডের যে পরবর্তী যে আমাদের ভ্যাকসিনের যে বিষয়টা, খুবই আলোচিত একটা বিষয় বাংলাদেশে। এবং আপনারা দেখেছেন এটা কিন্তু একটু পলিটিক্যালি কিন্তু অনেকে ইউজ করার চেষ্টা করেছে, ভ্যাকসিন আমরা পাচ্ছি না, ভারত আমাদের সাথে বিরোধিতা করছে, নানাভাবে ভারত আমাদের সাথে দাদাগিরি করছে, মোড়লগিরি করছে, এই ধরনের নানা ধরনের শব্দগুলো এসেছে আমরা। আর যে আমার কাছে যেটা মনে হয়েছে ভ্যাকসিনের ব্যাপারে আজকে আমার মনে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা পর্যায়ে থেকে নানাভাবে কথা বলা হয়েছে এবং অ্যাসিওর করা হয়েছে কিভাবে ভ্যাকসিনগুলো আসছে। এবং আমরা সম্ভবত কালকে কিংবা পরশুর মধ্যেই কিন্তু যে আমাদের যে উপহার পাঠানো হচ্ছে ভারত সরকারের, সেটা আমরা রিসিভ করবো। এবং স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে আমরা 2 লক্ষ প্রতিদিন, বিশেষ করে ঢাকা শহরে 2 লক্ষ মানুষকে ভ্যাকসিন
প্রদান করা হবে, যখন অ্যাভেলেবেল হবে 26শে জানুয়ারির মধ্যে, যে আমাদের প্রথম চালানটা আসছে প্রতিটা জেলা শহরে। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া তো আসলে, জি, পার্শ্ব প্রতিক্রিয়া সব টিকারই তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই। আমি পার্শ্ব বিষয়ে একটু বলি। আসলে এদেশে অতীতে আমরা যেটা বিশেষ করে যারা, আমি কমিউনিকেশন স্টুডেন্ট ছিলাম, ওখানে একটা বিষয় আমরা দেখেছিলাম যে ফ্যামিলি প্ল্যানিং মেথড যখন সর্বপ্রথম বাংলাদেশে প্রচার করতে গিয়েছে, সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো শেষ পর্যন্ত যারা এইটার উপর কাজ করে, তারা মসজিদের ইমামদেরকে বেছে নিয়েছে, ধর্ম নেতাদেরকে বেছে নিয়েছে, যেন কোনো কুসংস্কার কারোর মধ্যেই বিরাজ করতে না পারে। তো দেখা গেছে কি এই ধরনের একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। পরে তাদেরকে যখন ইনভলভ করা হয়েছে, দেখা যাচ্ছে কি সমাজের প্রত্যেকটা মানুষ এই বিষয়গুলোকে খুব সহজ সরল ভাবে নিয়েছে। এবং আমরা দেখেছি একটা পলিসি করেছিল কি, মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র, আর মা যখন আসবে তার শিশুকে নিয়ে পরবর্তীতে ফ্যামিলি প্ল্যানিং যে বিষয়টা আছে মাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে ভ্যাকসিন নিয়ে এক ধরনের কিন্তু আমি বলবো যে একটু গুজবেও তৈরি হয়েছে, যেটা আমাদের নুরুল ইসলাম বলেছে যে মানে যে নিউজগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে একদম সেটা বৈজ্ঞানিক উপায়ে যে শতসিদ্ধ প্রমাণিত, সেটাও কিন্তু ঠিক না। যেমন কিছু কিছু জায়গায় তো নিউজ এটাও এসেছে যে মানে 80 বছরের ঊর্ধ্বে যারা, তাদের ভ্যাকসিনের প্রয়োজন নেই, 18 বছরের নিচে যারা, তাদের ভ্যাকসিনের প্রয়োজন নেই। এই ধরনের কথাগুলো নানাভাবে গণমাধ্যমে উঠে এসেছে। তো আসলে আমাদের দেশে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে, এর মধ্যে এই সমস্ত গুজবের কারণে কিন্তু এক ধরনের আতঙ্ক মানুষের মধ্যে তৈরি হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন মানে মানে নুরুল ইসলাম গ্রহণ করবে কিনা, এই ধরনের কিছু কথা কিন্তু উঠে এসেছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি কি, মানুষের মধ্যে সংশয় যেটা শুরু হয়েছে কিংবা সৃষ্টি হয়েছে, সেটাকে পুরোপুরি নানা ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সরকার অবশ্যই সেই ক্যাম্পেইন নিশ্চয়ই আমরা খুব জরুরি আসলে দেখতে পাবো। জায়গা তৈরি করে দিতে হবে, এই ভ্যাকসিনগুলো ব্যবহার করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কিংবা যদি হয়ও সেটা শুধুমাত্র যে ভ্যাকসিনের ব্যাপারে হচ্ছে তাও না, তার যদি ফিজিক্যাল কন্ডিশন কোনো কিছু থেকে থাকে, সেই কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম অনেক বেশি হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাশেদ মেহেদী, কি ধরনের প্রত্যাশা থাকবে আসলে ভ্যাকসিন আসার পরে, ভ্যাকসিন আসলে প্রদানের জায়গাটায় আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। রাশেদ মেহেদী, জি। প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে ভ্যাকসিন আসবে এবং সেটা সরকার যেভাবে একটা প্ল্যান করেছে, প্ল্যানটা ভালো। যারা আসলে অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার কথা, যারা ফ্রন্ট লাইনার বলেছেন যে ভিআইপিরা পাবেন না, ফ্রন্ট লাইনাররাই আগে পাবেন। হ্যাঁ, অবশ্যই মানে এভাবেই পাওয়া উচিত যারা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে, আমি বলি, সেটা হচ্ছে যে এবং সরকার যেভাবে প্ল্যান করছেন, আমার ধারণা সরকার এর আগে বড় বড় আমাদের বাংলাদেশে বড় বড় ভ্যাকসিন কার্যক্রম, বড় বড় টিকাদান কর্মসূচি কিন্তু সফলভাবে বাস্তবায়িত হয়েছে। একটু আগে বলছিলেন যেখানে ফ্যামিলি প্ল্যানিং এর কথাটা, সরকার কিন্তু সফল হয়েছে এই সমস্ত কাজগুলোতে। আমার দৃঢ় বিশ্বাস এই ভ্যাকসিনেশন সরকার সফল হবে। এর আগে যত সমালোচনাগুলো হয়েছে সেগুলো কিন্তু আসলে টিকে নাই। আমরা দেখেছি সফলতার দিকে এসেছে, বিশেষ করে যে ভ্যাকসিন আসা নিয়ে যেটা ছিল এসেছে এবং এটা সফল হবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যেটা নুরুল ইসলাম হাফিজ বলছিলেন, আপনি যে প্রশ্নটা সংশয় এই ভ্যাকসিন করতে গিয়ে, লেখাপড়া করতে গিয়ে যে জিনিসটা দেখা গেল যে আপনার এর আগে যখন দুটি বসন্তের টিকা আবিষ্কার হয় কিংবা বিসিজি আবিষ্কার হয়, তখন কিন্তু সেটা আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় নিয়ে 7 থেকে 8 বছর, এবং তার অনেক রকম টেস্টগুলো হয়েছে। কোভিড-19 এমন একটা ঝুটিকা মহামারী, আবার এই ভ্যাকসিনটা ঝুটিকার মধ্যে চলে আসছে। এবং আমাদেরকে শুরু থেকে WHO বা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে এই যত গুজব তৈরি হয়েছে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে ব্যর্থ হয়েছে এ সম্পর্কে সঠিক কোনো ধারণা দিতে সবসময়। এবং এই ভ্যাকসিন নিয়েও আজকে যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কোন ইফেক্টের কারণে আপনার কয়েক কোটি লোকের মধ্যে যদি 23 জন বা 6 জন মারা যেতে, কতটা গুরুত্বপূর্ণ আসলে সেই বিষয়টা বিবেচনা নিতে হবে। আবার কত লোক সুস্থ হচ্ছে সেটা বিবেচনা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এই বিষয়ে নিয়মিত তথ্য প্রদান শুধু না, আমাদেরকে সঠিক তথ্য দিয়ে কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে, কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া লোকের কোন ধরনের অ্যালার্জি হতে পারে, কোন ধরনের ব্যাপারটা থাকলে ওই লোকগুলো নেবেন না শারীরিক অবস্থার বিবেচনা করে, সেই জায়গাগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যারা টিকা উৎপাদন করেছেন তারাও এখন পর্যন্ত মিডিয়াকে দিতে পারেননি। শুধু মিডিয়াকে দোষ দিলে হবে না, মিডিয়া তথ্য না পেলে আসলে বিভ্রান্তি ছড়াবে। আপনি মিডিয়াকে সত্যি দেন, প্রয়োজনে বলুন যে ভাই এই গুজবগুলো এইভাবে করবেন না। দুর্ভাগ্যজনক হচ্ছে যে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে সঠিক তথ্য দিতে পারছে না। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে এক ধরনের ঘটনার মধ্যে থেকে তথ্যটা দেন, তাহলে আমরা যখন কাভার করি ওইরকম একটা কাভারই চলে যায়, সাধারণ মানুষের মধ্যে সংশয়টা তৈরি হয়। সংশয়টা অনেক উপর থেকে তৈরি হচ্ছে এবং পুরো এবার চিন্তা করুন, পুরো মহামারীটা কিন্তু একটা অন্যরকম সংশয়। জি জি জি, বিশ্বের এর আগেও মহামারী কিছু দেখেছে, কিন্তু গোটা বিশ্ব একভাবে কলাপস করেছে, এই দৃশ্য কিন্তু আসলে বিরল ছিল। সেই জায়গা থেকে যদি বলি যে সংশয় থাকবে, কিন্তু আমাদের সম্ভাবনার দিকে চিন্তা করতে হবে।
শেষ পর্যন্ত আমাদের ভ্যাকসিনের কাছে যেতে হবে, ভ্যাকসিন আসলে শেষ পর্যন্ত দিতে হবে আমাদেরকে, জি। কারণ আমাদের যেহেতু এই মহামারীটা এসে বাঁচতে হবে। এবং আমার মনে হয় যে ভ্যাকসিনের নিয়ে সরকারের যে পরিকল্পনাটা আছে এটা ভালো, এবং এই পরিকল্পনা অনুযায়ী যদি এগোনো যায় তাহলে সফলভাবে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা। জি, আমরা নিশ্চয়ই সেই সফলতা দেখতে চাই। একেবারে শেষ করবো, তহিদুল হক এবং মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের দুজনের কাছে দুটি প্রশ্ন, 1 মিনিট করে সময় একটু বলবেন। চট্টগ্রাম সিটি নির্বাচনের সামনে পরিবেশ যা, কেমন নির্বাচন আশা করছেন? তহিদুল হক। ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে যদি বলি যে আসলে চিটাগাং সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচনগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য, অতীতে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, সেখানে পরস্পর দোষারোপের একটি সংস্কৃতি আছে, সেখানে হামলা মামলার একটি চিত্র আছে, জি। সেখানে পরস্পরকে অভিযোগের একটি সুযোগ অথবা পরিবেশ আমরা এগুলো দেখি। চট্টগ্রামে কি কিন্তু আমি, দেখছেন? মানে সেই বিষয়ে বলি যে আমাদের যে পৌর নির্বাচনগুলো হচ্ছে, পৌরসভা নির্বাচন, সেই জায়গাতে আমরা কিন্তু মাঝখানে ভোটারদের উপস্থিতি নেই। এই ক্ষেত্রে কিন্তু যত আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমরা ভোটারদের কিন্তু বারবার রাজনৈতিক দলগুলোও করেছে, আমরা আমাদের জায়গা থেকেও করেছি যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায়। পৌরসভা নির্বাচনগুলোতে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, উপস্থিতি বেড়েছে। চট্টগ্রামের যে নির্বাচন, সেক্ষেত্রে আমি মনে করি যে ভোটার উপস্থিতি বাড়বে এবং এই প্রার্থীদের যে পরস্পর আচরণ, সেই আচরণটি যাতে আরো গণতান্ত্রিক হয়, মানুষের মূল্যবোধ, মানুষের সম্মান, একজন ভোটারের যে ইজ্জত, সেই ভোটারের যে অধিকার, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে যদি আমাদের প্রার্থীরা তাদের প্রচার অভিযান করেন এবং সেইভাবে ভোটারদের সম্মান জানান, এবং ভোট কেন্দ্রের পরিবেশ যাতে, ভোট প্রদানের যে পরিবেশ, সেটি যদি শতভাগ নিশ্চিত রাখা যায়, তাহলে আমার মনে হয় পরিবেশ, ভোট প্রদানের পরিবেশ, একই সাথে চিটাগাংয়ের যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অনেকটাই গ্রহণযোগ্য হবে বলে আমি মনে জি, করি। অনেক ধন্যবাদ। এটা হচ্ছে সময় শেষ আসলে। তহিদুল হক, নুরুল ইসলাম হাসিব, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, রাসেল মেহেদী, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, আমরাও নিশ্চয়ই আসলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চট্টগ্রামে দেখতে চাই, যেটি 27 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ছিল নিউজরুম সংলাপ। দেখাবেন নিশ্চয়ই আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকছেন।